This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বুঝলেন তো, জাসমিন দেশে জদাচা। আমাদের দেশে বিয়ের আসরে বরের জুতো কোণে পক্ষ লোকবে, তারপর সেটা নিয়ে একটু আধটু খুনসুটি হবে, দর কষাকষি হবে, তারপর এটা রফা হবে আর টাকা দিয়ে বরের জুতো ছাড়াবে বরপক্ষ। এই পুরোটাই তো একটা মজা। কিন্তু বাংলাদেশে রীতিটা ওরকম, কিন্তু ওটা একটা মারামারির কারণ। বাংলাদেশের সিরাজগঞ্জে কদিন আগে শুনলাম তো একটা বিয়েই ভেঙে গেছে এই জুতো লোকানোর চক্করে। বর বিয়ের আসরে বসতে মেয়ের বাড়ির লোকেরা, ওই আর নাতি বললো তো, মানে বাচ্চা কেউ একটা বরের জুতোটা লুকিয়েছিল, মজা করবে বলেই তো লুকিয়েছিল, ছোটরা আর এর থেকে বেশি কী করতে পারে। কিন্তু বর পক্ষের তাতে প্রেস্টিজে লেগে যায়, শুরু হয়ে যায় ঝগড়া, তারপর মারামারি, এবং সবশেষে শুনলেন তো ওই কোণে পক্ষের লোকেদের কাছ থেকে টাকা পয়সা, গয়নাগাটি, মোবাইল যা পেয়েছে সব হাতিয়ে ঠাতিয়ে নিয়ে বিয়ে ভেস্তে দিয়ে বরপক্ষ ফেরত চলে গেছে। এবার ভাবুন, খাবার দাবার নষ্ট, আয়োজন ভণ্ডুল, বিয়ে পণ্ড, কি কাণ্ড লণ্ড ভণ্ড। কাল বাংলাদেশের ওই ফরিদপুরেই তো গায়ক জেমসের অনুষ্ঠানটা ভেস্তে গেছে, এটা তো আপনারা মোটামুটি সবাই শুনেছেন। এবার যারা অবাক হচ্ছিলেন, জেমসের অনুষ্ঠান ভেস্তে গেল, এটা গানের অনুষ্ঠান, তাদের বুঝে নেওয়া উচিত এতে অবাক হওয়ার কিচ্ছু নেই। এক দেশে যখন ললেসনেস, মানে কোনো রকম আইন শৃঙ্খলা বলে কিচ্ছু না থাকে, বিশৃঙ্খলাটাই যেখানে সিস্টেম হয়ে যায়, তখন একেবারে নিচু স্তর থেকে উঁচু স্তর সর্বত্র যখন তখন যেখানে সেখানে যা খুশিতেই ঘটতে পারে, এটাই তখন সেখানে স্বাভাবিক নিয়ম। দেখলেন তো, বিয়ে করতে এসে বিয়ে ভেস্তে লুটপাট চালানোটা যদি ওই ডাকাতে মানসিকতা হয়, তাহলে জেমসের গান বন্ধ করে অনুষ্ঠান ভণ্ডুল করাটা সেটাও এক ধরনের বিশেষ মানসিকতা, মুসলিম মৌলবাদ। কিন্তু এই দুটোই বুঝিয়ে দেয় বাংলাদেশ আসলে এই মুহূর্তে এমন একটা গাড়ি যার ব্রেকটা ফেল হয়ে গেছে, এমন গাড়ি যে কোনো সিগন্যাল মানে না। তাই রবীন্দ্রনাথের বিরোধিতা হয় কেন না, তিনি ইসলাম বিরোধী এই অভিযোগে। আবার মুসলিম ধর্মাবলম্বী বলে কারোর মনে হবে যে নজরুলের ওপর কেন আঘাত নেমে আসলো, তার কারণ ইসলামে শিল্পের কোনো স্থান নেই, এই অজুহাতে তাকে আক্রমণ করা হয়। এই একই অজুহাতে বাউল, ফকির, সুফি গায়ক সবাই সাধকরা সবাই আক্রান্ত হন। আবার জেমসের মতো এই জনপ্রিয় গায়কও আক্রান্ত হন। দেখলেন তো ভিডিওতে, একদল লোক স্টেজে উঠে ভাঙচুর করলো, মাইকে স্ট্যান্ড ছুঁড়ে ফেলে দিল, বক্স উল্টে পাল্টে সব কিছু তছনছ করে দিচ্ছে। এবং এই সব কিছুর জেরে জেমস স্টেজ থেকে নেমে আসতে বাধ্য হচ্ছে। এবার জেমস কিন্তু যে সে শিল্পী নয়। আমাদের বাংলাতে তার যেরকম জনপ্রিয়তার, বাংলাদেশে তো তাকে নিয়ে মোটামুটি তিনি পাগলামোর পর্যায়ে তাকে নিয়ে মানুষজন করে। হার্ট থ্রব বললে খুব কম বলা হয়, কিংবদন্তি বললে খুব স্বাভাবিকভাবেই লোকজন এক বাক্যে মেনে নেবেন। এবার জেমসের মতো একজন শিল্পী যখন বাংলাদেশের ভেতরেই আক্রান্ত হন, এটাই তো স্পষ্ট করে দেয় যে বাংলাদেশের সংস্কৃতি, মনন সব জায়গায় আঘাত নেমে আসছে। এবং সেই আঘাতটা আসছে ওই মৌলবাদের কাছ থেকে, মৌলবাদীদের কাছ থেকে। কারণ মৌলবাদীরা জানে শিল্প, সংস্কৃতি, গান, বাজনা এই সমস্ত কিছুই তো সুস্থ চিন্তা করতে সাহায্য করে, কিন্তু সেটা তো চলবে না। মানুষ যদি সুস্থ চিন্তা ভাবনা করে, তাহলে যে বিশৃঙ্খল পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটা তো মানবে না, তার বিরুদ্ধে প্রতিবাদ হবে। আর প্রতিবাদ দানা বাঁধলে মৌলবাদ তো তার পালাতে পথ পাবে না। সুতরাং সেই সুযোগ দেওয়া চলবে না, শুরুতেই হামলা করো, আঘাত দাও, যাতে ওই মুক্ত মন, মুক্ত চিন্তা কোনোটা টিকতে না পারে। জেমস বলেছিলেন, তারায় তারায় রটিয়ে দেবো, তারায় তারায় তো রটে গেছে। যেটা রটার সেটা এই মুহূর্তে সবার কাছে জানাজানি হয়ে গেছে। বাংলাদেশ এই মুহূর্তে মৌলবাদীদের আর কারো নয়, মুক্ত চিন্তা, গায়ক, সংস্কৃতি মনস্ক লেখক কারোর নয়, ওটা শুধু মৌলবাদীদের। আর প্রশ্ন হচ্ছে, কেন জনপ্রিয় শিল্পী এই জেমস তিনি টার্গেট হলেন? দেখুন, জেমস তো সংখ্যালঘু নন,
বরং বাংলাদেশের ব্যান্ড মিউজিক জগতে তার জনপ্রিয়তা আইয়ুব বাচ্চুর পরেই, যে কারণে তার গানকে ওই শুনছিলেন তো, ও আমার সোনার বাংলা, সেটাকে জাতীয় সঙ্গীত করা যায় কিনা সেটা নিয়ে তর্ক বিতর্ক হয় বাংলাদেশে। জেমসকে ওখানে কি বলা হয় জানেন? নগর বাউল। বাংলাদেশের মানুষ তাকে নিয়ে পাগল। তা সত্ত্বেও জেমসের ওপর হামলাটা হলো কেন? কারণ জেমসের মতো শিল্পীর অনুষ্ঠানে মাস কন্ট্যাক্ট হয়। একজন মানুষ সমমনস্ক অনেক মানুষের সঙ্গে পরিচিত হয়, সামনাসামনি কাছাকাছি আসে। এবার সমমনস্ক মানে যারা গান বাজনা পছন্দ করেন তারা। এরকম মানুষজন এখন যদি বাংলাদেশে বেঁধে থাকে তাহলে তো মৌলবাদের বিপদ। যদি এইরকম মানুষের সঙ্গে, যে মানুষটা সামনে ওই স্টেজের ওপর দাঁড়িয়ে আছেন, যিনি প্রবল জনপ্রিয়, তিনি দু চার কথা বলেন, যদি কোথাও গিয়ে একটা মুক্ত মনের চিন্তাভাবনা এপাশ থেকে ওপাশে যায় বা কোনো প্রতিবাদের বার্তা যায়, তাহলে তো আরও বড় বিপদ। সেটা মৌলবাদ মানবে কেন? এবং এর একটা উল্টো দিকও আছে। এই ধরনের অনুষ্ঠানে আঘাত করলে এক লপ্তে অনেকের কাছে বার্তা দিয়ে দেওয়া যায় যে এই গান বাজনা, মুক্তমনা চিন্তাভাবনা, সংস্কৃতি, মনস্কতা এগুলো চলবে না, সব বন্ধ। ওই যেরকম সেই হীরক রাজার দেশে হয়েছিল, পাঠশালা বন্ধ, সেরকম গান বাজনা বন্ধ। সেটুকুনি করতে হবে, শুনতে হবে বা গাইতে হবে যদি গাওয়ার অনুমতি দেওয়া হয়, যেটার অনুমতি আছে। দেখুন, মানুষের মধ্যে একটা ভয়ের পরিবেশ তৈরি করতে হবে, এটাই হচ্ছে মোদ্দা কথা, আসল লক্ষ্য। এর কারণ কি? কারণ মানুষ ভয় পেয়ে গেলে, ভীত সন্ত্রস্ত থাকলে তাদের নিয়ন্ত্রণ করাটা সহজ হয়। আর এই মুহূর্তে এই নিয়ন্ত্রণ করাটা খুব জরুরি, কারণ মৌলবাদ আস্তে আস্তে তার নোখ ঠোক বার করে বাংলাদেশকে একদম আষ্টে পিষ্টে চেপে ধরতে শুরু করেছে। এই সময়টায় মানুষজনের নড়াচড়া করা ওই জন্য বারণ। একবার পুরোটাকে গিলে নিতে পারলে তারপর তো সবাই এক ছাঁচে বেরোবে। তাই জন্য এই জেমসের মতো এই জনপ্রিয় গায়ককে বেছে নেওয়া, যিনি বাংলাদেশের গান বাজনার জগতে পথিকৃৎ, তার অনুষ্ঠানটাকে বেছে নেওয়া, যাতে বার্তাটা এক লপ্তে অনেক দূর পর্যন্ত পৌঁছে যায়। এবার দেখুন, নিশ্চিতভাবেই কারোর মনে হতেই পারে এরকম ঘটনা তো শুধু বাংলাদেশে নয়, এখানেও হচ্ছে। মনে পড়ে গেছে তো, মনে পড়ে যাওয়াটাই স্বাভাবিক। আমাদের মেমোরিগুলো খুব শর্ট টার্ম, স্মৃতি বড্ড দুর্বল, আমি জানি, কিন্তু এটা এত বেশি দিনের আগের ঘটনা না যে লোকজন ভুলে যাবে। সুতরাং আপনাদের মনে পড়ে গেছে নিশ্চিতভাবেই যে লগ্নজিতাকে এই তো কদিন আগে গান গাইতে বাধা দেওয়া হয়েছে। নির্দিষ্ট করে দেওয়ার চেষ্টা হয়েছে যে কোন গানটা গাওয়া যাবে, কোন গানটা এই বাংলায় আর গাওয়া যাবে না। ধর্মনিরপেক্ষতা, সেকুলার গান, এই বার্তা দিয়ে আসলে ধর্মান্ধতার আগুন ছড়ানোর চেষ্টা হয়েছে। কথা বুঝতে পারছেন? বাংলাদেশে যে ধর্মান্ধতার ফুলকিটা উঠছে, সেই একই ফুলকি এখানেও ছড়িয়ে পড়ছে, এবং সেই ফুলকি যাতে আগুন ধরাতে পারে সেই জন্য একই রকম বারুদও মজুত করা হচ্ছে। আর সেই জন্যই বাংলাদেশকে দেখে না আমাদের শেখা উচিত, বোঝা উচিত যে সীমান্তের ওপারে আর এপারে রোগের লক্ষণগুলো যখন এক, তখন রোগটাকে নিয়ন্ত্রণ যদি করা না যায় ঠিক সময়, তাহলে পরিণতিটাও এক হবে। তাই বাংলাদেশ রোগের প্রতিকার করুক চাই না করুক, কিছু এসে যায় না। যা শত্রু পড়ে পড়ে এইভাবে হয়তো আমরা ওটাকে ইগনোর করলাম, কিন্তু আমাদের তো প্রতিকার করা দরকার। দেখুন, ওষুধ বলুন, টিকা বলুন, যে রোগের যা দাওয়াই সেটা এক্ষুনি দেওয়া দরকার, এটাই এই মুহূর্তের কর্তব্য। তো আমি এটা বাংলাদেশেরই যারা লোকরা এইসব করছে, বা যারা কমন মানুষ ওখানে, যারা বেচারারা ইনভলভড না, চাই হিন্দু হোক মুসলিম হোক, যারা ইনভলভ না এই ঝামেলা ঝাঁটিতে, এটা কি ঠিক হচ্ছে ব্যাপারটা? একটা আর্টিস্টকে এরমভাবে ভয়ের চোটে আর্টিস্ট স্টেজ থেকে পালানো, শুনতে যাওয়া শ্রোতাদের অ্যাটাক করা, আর কত নিচে পড়বে এরম বাংলাদেশ? একটা লেভেল হয়, মানুষের সহ্য সীমার একটা লিমিট হয়।
বাংলাদেশ ওই সব লিমিটসগুলো ছাড়িয়ে দিয়ে গেছে। এদেরকে আমি মানুষ বলেই মনে করি না। তারপরে তারা কোন দেশের, কোন বিশ্বাসের এবং কোন রাজনৈতিক পতাকার তলায় আছে সেগুলো আমি বিবেচনা করার প্রয়োজনই মনে করছে না। এদেরকে আমি মনুষ্যর চেয়ে অনেক ইতর জীব বলে মনে করছি না। কিন্তু লক্ষ বছর আগে মানুষ সঙ্গীতকে আপন করে নিয়েছে, সেই সঙ্গীতকে এরা অবমাননা করতে চাইছে, এটা জাস্ট সহ্য করার বাইরে। দেখুন, বাংলাদেশকে শিখণ্ডী খাড়া করে এ রাজ্যে রাজনীতি চলতে পারে, কিন্তু রাজনীতি যদি এ রাজ্যে ওই বাংলাদেশের মতো ধর্মান্ধতাকে মাথায় চড়তে দেয়, তাহলে কিন্তু এখানকার রাজনীতিকদের দশাটাও ওই ইউনুসের মতো হতে পারে। খেয়াল করে দেখুন, ইউনুস তো মৌলবাদের ঘাড়ে চেপে বসে সে ওই সিংহাসনটায় বসতে পেরেছেন, কিন্তু সেখান থেকে আর নামতে পারছেন না। এবার নামতে চাইছেন কিনা আদৌ সেটাও একটা পরের প্রশ্ন, কিন্তু মৌলবাদ যে ইউনুসের সঙ্গে একদম এঁটুলির মতো সেঁটে গেছে, সেটাই তো এই মুহূর্তের সব থেকে বড় সত্যি কথা। তাই যারা বাংলাদেশকে নিয়ে বা বাংলাদেশকে সামনে রেখে এখানে রাজনীতি করার কথা ভাবছেন, তাদের মাথায় রাখা দরকার খেলাটা কিন্তু খুব সর্বনেশে খেলা। একবার ধর্মের ঘাড়ে চড়ে বসলে একটা সময় রাজটা কিন্তু রাজনীতির হাতে আর থাকে না, চলে যায় ধর্মান্ধদের হাতে। আর রাজনীতির ধর্ম যদি মানুষের মঙ্গল করা হয়, মানুষের সহায় হওয়া, মানুষের উন্নতি করা হয়, তাহলে ধর্মান্ধ রাজনীতি তো ঠিক উল্টো কাজটা করে, মানুষকে নিয়ন্ত্রণ করে, তার মনে ভয় জাগিয়ে রেখে চেষ্টা করে কিছু মুষ্টিমেয় লোক যেরমভাবে নাচাবে মানুষ যেন সেইভাবে নাচতে বাধ্য হয়। ভাবনা চিন্তা সমস্ত জায়গা খর্ব হবে, একটা চোখে ঠুলি পরিয়ে দেওয়া হবে, যেদিকে চলানো হবে সেদিকে চলবেন। এবার এই রাজনীতি যদি তার ধর্মচ্যুত হয়, তার মানে মানুষের সেবার ধর্ম ছেড়ে শুধু ধর্মান্ধতাকে প্রশ্রয় দেয়, বিশৃঙ্খলাকে মদত দেয়, তাহলে তার গায়ে অল্প স্বল্প ফোসকাও পড়তে পারে, এর কিছু সাইড এফেক্টও আছে। আর সেই জন্যেই যদি লগ্ন জিতার ক্ষেত্রে কোনো রকম ধর্মান্ধতা সেটা কান বন্ধ করার চেষ্টা করে, তাহলে পল্লব কীর্তনিয়ার ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা, রাজনৈতিক স্বেচ্ছাচারিতা হয়তো একই চেষ্টা করে বসতে পারে। কি শোনা যাচ্ছে জানেন? যে মানুষটা ডাক্তারি পাশ করেও ডাক্তারি না করে শুধুমাত্র গান ভালোবেসে গান গাইতে চাইছেন বা চেয়েছিলেন, সেই মানুষটাকে নাকি অনুষ্ঠান করতে দেওয়া হচ্ছে না, এটা তারই অভিযোগ। তার উপলব্ধি, তিনি প্রতিবাদী, তার মধ্যে একটা প্রতিবাদী সত্তা আছে, সেটা পছন্দ হচ্ছে না, সুতরাং প্রোগ্রাম বন্ধ। এবার দেখুন, পল্লব কীর্তনিয়া কত বড় গায়ক, কতটা সফল শিল্পী তিনি, অথবা কতবার সফল হতে পারতেন, তাকে যদি অনুষ্ঠান করতে দেওয়া হতো এইরকম জেমসের মতোই তিনি জনপ্রিয় হয়ে উঠতেন কিনা, এগুলো তো পরের প্রশ্ন। কিন্তু যদি একজনকেও কোনো জায়গাতে অনুষ্ঠান করতে না দেওয়া হয়, সেটা যদি রাজনৈতিক কারণে হয়, তাহলে তো বলতে হবে তিনি রাজনৈতিক স্বেচ্ছাচারিতার শিকার হয়েছেন। অর্থাৎ জেমস যদি মৌলবাদের শিকার হন, লগ্নজিদা যদি ওই সেকুলার গানের নামে সেই ধর্মান্ধতারই আরেকটা ফর্মের শিকার হন, তাহলে পল্লব কীর্তনিয়া কিন্তু তার সাথেই গা ঘেঁষাঘেঁষি করে চলা এক ধরনের রাজনৈতিক গা জোয়ারির শিকার, যে জোর খাটিয়ে রাজনীতি সবাইকে তার নিজের দিকে, তার নিজের লোক করতে চায়, যে রাজনৈতিক কারণে হয়তো কখনো কখনো অভিনেতা অভিনেত্রীদের ফুল বদল করতে বাধ্য হতে হয়, সেই রাজনীতিই হয়তো পল্লব কীর্তনিয়াকে বুঝিয়ে দেয় যে কোনো বিরুদ্ধ কণ্ঠ অনুমোদন পাবে না। এটাও তো সমান বিপজ্জনক। দেখুন, আগুনটা যে কেউ লাগাতে পারে, কিন্তু আগুন তো আগুনই, তার ধর্ম তো একই। আর আগুন একবার লেগে গেলে তখন কিন্তু আর কারোর নিয়ন্ত্রণে থাকে না। তাই বাংলাদেশে যে আগুন হিন্দুদের বিরুদ্ধে লাগানো হয়েছে, শিল্প সংস্কৃতি, সুস্থ মন, সুস্থ চিন্তার বিরুদ্ধে লাগানো হয়েছে, সেই আগুন এখন বাংলাদেশের সংখ্যাগুরু মুসলিমদেরও তো পোড়াচ্ছে। এটা তো গোটা বিশ্বে যে যেখানে আগুন লাগাতে চাইছেন তাদের জন্য একটা বড় শিক্ষা। কেন বলছি? দেখুন, আজ ঢাকার কেরানীগঞ্জে একটা মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। মাদ্রাসার একটা তলার দুটো ঘর প্রায় উড়েই গেছে, এবং এতটাই জোরালো বিস্ফোরণ হয়েছে যে সেই বিস্ফোরণের পর আশেপাশে বিভিন্ন জায়গায় সব কাঁচ টাচ, মানে কেলেঙ্কারি কাণ্ড। এবং ওই বিস্ফোরণের ফলে 2 শিশুসহ 4 গুরুতর আহত হয়েছেন। এবার ভাবছেন তো
বিস্ফোরণ যখন কি ফাটলো, বাজি না, এক্ষেত্রে বাজি বলে আর বোমাটাকে চাপা দেওয়া যাবে না, এটা বোমাই। কারণ বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো সেই কথা ফলাও করে লিখেছে, ওই মাদ্রাসায় বোমা তৈরির সরঞ্জাম মজুদ ছিল। এবং কি ধরনের বোমা জানেন? আপনাদের এটাও শোনা লাগবে, কারণ কয়েকদিন আগে এই কথাটাই তো আপনাদের বলেছি বড়দিনের দিন। বড়দিনের আগের দিন ওই ঢাকার মগবাজার একটা চার্চ লক্ষ্য করে যে মলটভ ককটেল ছোড়া হয়েছিল, সেই ধরনের ককটেল বোমা তৈরির কাজ চলছিল ওখানে, সেই সময় বিস্ফোরণ হয়। দেখুন, তার মানে একটা চেন, একটা শৃঙ্খল, একটা গোষ্ঠী সুনির্দিষ্টভাবে কাজ করছে এই বোমার মাধ্যমে সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার জন্য। একই ধরনের জিনিস তো সব চারপাশে। এবার দেখুন, যদি মাদ্রাসায় বোমা তৈরি হয় তাহলে নিশ্চয়ই সেটা বাংলাদেশি মুসলিমদের ক্ষতি করতে তৈরি হচ্ছিল না। তার টার্গেট কারা? হয় বাংলাদেশি সংখ্যালঘু, অথবা বাংলাদেশি মুসলিমরাও হয়তো হতে পারেন, কিন্তু তারা নিশ্চিতভাবে বিরুদ্ধ দলের সমর্থক। ভোটের সময় ব্যবহারের জন্য ওই বোমাগুলোকে তৈরি রাখা হচ্ছিল। কিন্তু দেখুন, সেই বোমা তৈরির সময় বিস্ফোরণে যারা গুরুতর আহত হলো, তারা না সংখ্যালঘু, না হিন্দু, না কোনো নির্দিষ্ট রাজনৈতিক শক্তি, কোনো রাজনৈতিক শক্তিই নয়। তারা বাংলাদেশের সাধারণ মুসলিম জনগণ তো বটেই, তারা ওই মাদ্রাসার যিনি প্রধান, সেই প্রধানের পরিবার, যার মধ্যে দুজন শিশু রয়েছে, যাদের কোনোভাবেই ওই রাজনীতির সাথে যোগ করা যাবে না। আসলে এই ঘটনাগুলো না আমাদের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট। আগুন নিয়ে খেলার ফল কি, সেটা কিন্তু এই ঘটনাগুলোই বুঝিয়ে দেয়। আনসারুল্লাহ বাংলা, জামাত, হুজি, লস্করে তৈবা, এই যত টেররিস্ট অর্গানাইজেশন আছে, এই টেররিস্ট অর্গানাইজেশনগুলো কিন্তু বাংলাদেশের মধ্যে অপারেট করছে আন্ডার দি গাইডেন্স অফ মোহাম্মদ ইউনূস। উনি খুব ভালোভাবেই জানেন যে এই সমস্ত কট্টর ইসলামিক সংগঠনগুলো বাংলাদেশে অপারেট করে বাংলাদেশের ক্ষমতা নিতে চায়। তারা একটা শরিয়াত গভর্নমেন্ট সেখানে প্রতিষ্ঠিত করতে চায়। দেখুন, বাংলাদেশ যে পাকিস্তানের মতো একটা জঙ্গি রাষ্ট্র হতে চলেছে, এই ধারণাটা কিন্তু আমাদের শুধু ওই অবসরপ্রাপ্ত সেনাকর্তাদের নয়, সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে, হয়তো সতর্কতামূলক একটা মানসিকতা তৈরি হয়েছে, এবং যার ফলে এই সাধারণ বাংলাদেশি যারা হয়তো চিকিৎসা করাতে এসছেন ওপার থেকে, এখানে তাদের দেখলে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। সোশ্যাল মিডিয়া একজন একটা ভিডিও শেয়ার করেছেন, জানেন তো সেখানে কি দেখা যাচ্ছে জানেন? এই একটা লোকাল ট্রেনে এক যাত্রী, তিনি বাংলাদেশি জানার পর বাকিরা নানা রকম প্রশ্ন করছেন, কেন এসছেন, কেন বাংলাদেশ থেকে ভারতে আসবেন, যারা ভারতের ভালো চায় না তারা কেন এখানে চিকিৎসা করানোর সুযোগ নেবে, এরকম নানা প্রশ্ন। এবার সেই প্রশ্নগুলো সঠিক কি বেঠিক, চিকিৎসা করাতে আসা কোনো ব্যক্তিকে আমরা এখানে আমাদের ভালো চিকিৎসা ব্যবস্থা আছে তার সুযোগ নিতে দেবো না, একজন অসুস্থ ব্যক্তিকে সেই চিকিৎসার সাহায্যে সুস্থ হওয়ার সুযোগ দেবো না, এগুলো বলা কতটা যুক্তিযুক্ত সেটা তো পরের প্রশ্ন। কিন্তু মানসিকতাটা তৈরি হলো কোথা থেকে? এই ধরনের মানসিকতা তো এখানে ছিল না, এটাও তো ভাবতে হবে। অর্থাৎ বাংলাদেশে মৌলবাদের যে আগুনটা জ্বলছে, তাতে বাংলাদেশিদেরই তো ছ্যাঁকা লাগা শুরু হয়েছে। দেখুন, শিলিগুড়ি শহরে বাংলাদেশিদের বয়কট করা হচ্ছে, আর পরিষ্কার করে হোটেলে হোটেলে পোস্টার দিয়ে দেওয়া হচ্ছে এখানে বাংলাদেশিদের ভাড়া দেওয়া হবে না, ঘর দেওয়া হবে না। মেডিকেল ভিসা নিয়ে যারা আসছেন তারা এলেও ভাড়া পাচ্ছেন না। উত্তরবঙ্গের বাসে পোস্টার পড়েছে যে বাংলাদেশি এখানে এই বাসে জায়গা নেই। বুঝতে পারছেন? এগুলো আপাতত কেউ বিক্ষিপ্ত ঘটনা হিসেবে দেখতেই পারেন, কিন্তু একটা যোগসূত্র তো রয়েছে। এটা আসলে এখানকার মানুষের আবেগের বহিঃপ্রকাশ। চারপাশে বাংলাদেশকে কেন্দ্র করে, বাংলাদেশের ঘটে যাওয়া কাণ্ড কারখানাকে কেন্দ্র করে যে উত্তাপটা বাড়ছে, তার প্রভাব যে কিভাবে এপার বাংলায় পড়েছে, এবং যেটা খুব স্বাভাবিক ঘটনা, সেটা তো এর থেকেই পরিষ্কার। এবং এর ফলে ভুগছেন কারা? ওপার বাংলার সাধারণ মানুষ। বারবার বলছি, সব পরিস্থিতিতেই
আসলে ক্ষতিগ্রস্ত হন সাধারণ মানুষ, সে যে দেশেরই হোক। এটাই হয়তো নিয়ম, কিন্তু এই পরিস্থিতিটাও বাংলাদেশিদের কিন্তু মাথায় রাখতে হবে। বাংলাদেশকে কেন্দ্র করে এদেশে অসহিষ্ণুতা বাড়বে, এখানে আস্তে আস্তে উত্তাপ বাড়বে, রাজনীতির ওপর সরকারের ওপর চাপ বাড়বে, এবং সরকার যখন চাপে পড়বে তখন সরকার যে কোনো পদক্ষেপ নিয়ে নিতেও পারে, সেটা আবার গোটা বিষয়টাকে অন্যদিকে নিয়ে যেতে পারে, এবং সেটা হওয়ার সম্ভাবনা তো মানে 16 আনার জায়গায় 18 আনা, কারণ রাজনীতি ইতিমধ্যেই বাংলাদেশকে হাতিয়ার করে নিয়েছে। তাই বাংলাদেশিরা যদি নিজেরা না শুধরোয়, তাহলে সৌহার্দ্য বা মৈত্রীর মতো শব্দগুলো ট্রেন বা বাসের গায়ে থেকে যাবে, দুই বাংলার বাঙালির সম্পর্কে আর ঠাঁই পাবে না। আমরা তো প্রথমত গেস্ট আসলে আইডি কার্ড দেখতে চাই, যখন এই বাংলাদেশ দেখছি তখন আমরা দিচ্ছি না, তো আমাদের মালিক পক্ষ থেকে মানা করেছে। যারা স্টুডেন্ট অথবা মেডিকেল ভিসা নিয়েও যারা আসতে চাইছে বা আসবে, তাদেরকেও আমরা আর এখানে জায়গা দেব না। এবং যে মানুষকে অমানবিকভাবে মেরে দেওয়া হয়েছে তার একটা প্রতিবাদ গর্জে তো উঠছেই। শিলিগুড়ি করিডোরকে নিয়ে যেভাবে উস্কানিমূলক কথাবার্তাগুলো বলছে এবং 7 সিস্টার্সকে নিয়ে যারা উস্কানিমূলক কথাবার্তাগুলো বলছে, আমরা প্রতিবাদ জানাচ্ছি যে এ ধরনের কথাবার্তা বন্ধ হোক। দেখুন, শিলিগুড়ি করিডোরকে লাগাতার চিকেন স্নেক বলে প্ররোচনা দেওয়া হবে, বারবার উত্তর পূর্বাঞ্চলকে ভারত থেকে বিচ্ছিন্ন করার কথা বলা হবে, যখন তখন 7 সিস্টার নিয়ে নেওয়ার কথা বলা হবে, পুরো বাংলাটা নিয়ে নেওয়ার কথা বলা হবে, যখন তখন কলকাতায় চলে এসে দখল করে নেওয়ার কথা বলা হবে। আর শিলিগুড়িতে বাংলাদেশিরা এসে জামাই আদর পাবেন, এটা আশা করা বোধহয় একটু বাড়াবাড়ি। ভারতের মানচিত্রে যারা ওই উত্তর পূর্বাঞ্চলকে ঘিরে একটা চিকেন স্নেক দেখছেন, মানে মুরগির গলার মতো একটা সরু অঞ্চলকেই মনে করছেন, ওখানটা কেটে দিলেই তাহলে ভারত থেকে ওই অংশটা বিচ্ছিন্ন হয়ে যাবে। তাদের কি মনে হয়েছে এটা ওই মুরগির গলা কাটার মতো সহজ একটা বিষয়? তারা কি জানেন বাংলাদেশকে এপার বাংলায় মাছের ছায়া করেছে বিজেপি? এবার মাছের ছায়া করতে গেলো ভাবছেন তো, এটা জানতে হলে মহাভারতটা একবার মনে করুন এবং সেই বন পর্বটা আরেকবার পড়ে ফেলুন। মনে আছে আপনাদের সেই দ্রৌপদী স্বয়ংবর সভায় অর্জুন ঠিক কী করেছিলেন? দৃশ্যটা আপনাদের চেনা। দ্রৌপদীর স্বয়ংবরে জলে ছায়া দেখে মাছের চোখ বিদ্ধ করেছিলেন শ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুন। আর বিজেপির মাছের ছায়া হয়ে গেছে বাংলাদেশ হাই কমিশন। ওই কূটনৈতিক দপ্তর কিসের প্রতীক একবার ভেবে দেখুন তো। ওটা আসলে এখন এই মুহূর্তে এপার বাংলার কাছে ওপার বাংলার ইউনূস সরকার আর তার মৌলবাদী বাস্তুতন্ত্রের প্রতীক। ওই বাংলাদেশে হিন্দু নিগ্রহের প্রতিবাদে সাধু সন্তরা হাই কমিশনে যাচ্ছেন, তাদের সমর্থন করছে বিজেপি। যারা লাঠি খাচ্ছেন, গ্রেফতার হচ্ছেন, তাদের পাশে দাঁড়াচ্ছে বিজেপি। এই বিষয়গুলোই কিন্তু এখন বড় করে তুলে ধরবেন বিজেপি নেতারা এবং দাবি করবেন বাংলাদেশে হিন্দু নিগ্রহের প্রতিবাদ একমাত্র তারাই করছেন, এবং তারা এটা আশা করছেন যে এটা বাংলার মানুষের কাছে বিশ্বাসযোগ্য শোনাবে, কারণ এটা তারা চোখের সামনে দেখছেন। এটাও দেখছেন যে তৃণমূল এখনও ওই বাংলাদেশের হাই কমিশনের সামনে ধর্ণা বা বিক্ষোভ কোনোটাই করেনি। হয়তো তারা ভাবতে পারেন যে ওটাই যদি আমাদের সামনে, মানে আমরা ধর্মের প্রতি নিজেদের সম্মান প্রদর্শনের জন্য কখনো মন্দিরে যাই, কখনো মসজিদে যাই, তো এখানে তো আমাদের বিক্ষোভ দেখানোর জন্য যদি সত্যি ভেতরে ভেতরে ক্ষোভ জন্মে থাকে এই বাংলাদেশের ঘটনায়, তাহলে তো তার প্রতিবাদ করা উচিত। করবেন কোথায়? সামনে তো রয়েছে হাই কমিশনটা, এটা ভাবতেই পারেন লোকজন। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে বলেছেন ভারত সরকার কেন দীপু দাসের হত্যাকাণ্ডে হস্তক্ষেপ করছে না সেটা পরিষ্কার করা উচিত। ভারত সরকার যে পদক্ষেপ করবে তৃণমূল পাশে থাকবে। একটা মানে জাতীয় স্তরের দল হিসেবে, দায়িত্বশীল দল হিসেবে, রাজনৈতিক শক্তি হিসেবে তৃণমূল
তার দায়িত্ব পালন করছে, এটাই তিনি বুঝিয়ে দিতে চেয়েছেন। এবং সঙ্গে সঙ্গে এটা বুঝিয়ে দিতে চেষ্টা করেছেন যে দায়িত্বটা পালন করার কথা ছিল জাতীয় আমাদের সরকারের, কেন্দ্রীয় সরকারের, তারা সেটা পালন করছে না। এবার একই কথা বিজেপিও তো প্রচার করার চেষ্টা করবে যে প্রতিবাদটা এখানকার শাসক দল হিসেবে, এপার বাংলার শাসক দল হিসেবে তৃণমূলের করার কথা ছিল, সেটা তারা করছে না। তাহলে করছে কারা? বিজেপি। এবার কাদের ওপর অত্যাচার হচ্ছে? ওখানকার সংখ্যালঘু হিন্দুদের ওপর। এখানে যারা সংখ্যাগুরু 70%। রাজনীতি মানুষকে মানুষ হিসেবে দেখে না, হয় ধর্মের ভিত্তিতে দেখে, নয়তো পার্সেন্টেজ হিসেবে দেখে, কারণ সেটার মাধ্যমে ভোট ব্যাংকটা স্থির হয়। এবার দেখুন, বাংলাদেশে জামাত যা করছে, বাংলায় বিজেপি তাই করছে বলে পাল্টা অভিযোগ করেছেন অভিষেক। তার মানে বিজেপির কাছে নবান্ন যদি মাছ হয়, বাংলাদেশের ওই হাই কমিশনটা সেই মাছের ছায়া। আর তৃণমূলের কাছে বিজেপি যদি মাছ হয়, তাহলে জামাত সেই মাছের ছায়া। তারপরে নির্বাচন হচ্ছে স্বয়ংবর সভা আর দ্রৌপদী ওই বাংলার জনতা, আর অনির্দিষ্ট করে বললে হিন্দু জনতা। বিজেপি কি বলে? তারা হিন্দু ভোট 50% একজোট করতে পেরেছে, আর ওই শুভেন্দু অধিকারীর হিসেব মতো আর 5% একজোট করতে পারলেই এই ভোটে একটা সুবিধাজনক অবস্থায় চলে যাবে। এটা কিন্তু ভোট পাটিগণিত নয়, এটা ভোটের রসায়ন। আচার্য জগদীশচন্দ্র আর প্রফুল্লচন্দ্র রায়ের রাজ্যে মানুষ নিয়ে রসায়নের গবেষণাটা শুরু করেছে বিজেপি। গবেষকের নাম অমিত শাহ। 29শে ডিসেম্বর তিনি রাজ্যে আসবেন, বুথ কর্মীদের সঙ্গে বৈঠক করবেন, RSS এর সঙ্গেও বৈঠক করবেন বলে শোনা যাচ্ছে। এবার গোটা বিষয়টায় কিন্তু কোনো ঘোষিত বা প্রকাশ্য কর্মসূচি নেই, একেবারে গবেষণামূলক পরীক্ষা নিরীক্ষা চালিয়ে তিনি চলে যাবেন। বিহারে একটা নতুন ফর্মুলা বেশ সফল হয়েছে, বাংলায় তার মানে সেটাই কি প্রয়োগ করতে চাইবে বিজেপি? ভাবছেন তো ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে যে বিজেপি শুধু হিন্দু ভোট একজোট করার খেলাটা এবার খেলবে না, তারা একই সঙ্গে তৃণমূলের ভোট ব্যাংক ভাঙারও চেষ্টা করবে। এবার ভোট ব্যাংক মানে এক্ষেত্রে মুসলিমরা যে একজোট হয়ে তৃণমূলের পেছনে দাঁড়ান, এটা তাদের ভোট ব্যাংক বলেই তো সবাই ধরেন, সংখ্যালঘু ভোট ব্যাংক। মানে সেখানেও ভাঙন ধরানোর চেষ্টা করবে বিজেপি। তাহলে তো তাদের দ্বিমুখী একটা স্ট্র্যাটেজি নিতে হবে। নিচ্ছে নিশ্চয়ই বা নেবে নিশ্চয়ই, সেটা যে প্রকাশ্যে তারা এক্ষুনি সামনে আনবে না, সেটাও খুব স্বাভাবিক, কারণ প্রতিপক্ষ সাবধান হয়ে যাবে। কিন্তু আপনাকে আমাকে তো একটু সাবধান হয়ে দেখতে হবে, কারণ যাই হবে তার কিছু না কিছু ইঙ্গিত তো পাওয়া যাবে। সেই ইঙ্গিতগুলো দেখেই তো বুঝতে হবে যে ঠিক কী করতে চলেছে, কৌশলটা ঠিক কী। মনে রাখবেন কিন্তু, সমঝদারও কে লিয়ে ইশারা হি কাফি হতা হ্যায়। সুতরাং নিজেদের যদি সমঝদার প্রমাণ করতে হয়, আমাদের কিন্তু চারপাশের এই ঘটনাবলী দেখে বা যে ছোট ছোট ইঙ্গিতগুলো পাবো, সেগুলো দেখে গোটা বিষয়টাকে বুঝে নিতে হবে। এবার বুঝে নেওয়ার আরেকটা দিক হচ্ছে, তারপর তো আপনি আপনার পরবর্তী পদক্ষেপটা ঠিক করবেন, সতর্ক হবেন না নিশ্চিন্ত হবেন। কিন্তু স্ট্র্যাটেজি যে কাজ করে বা কী ধরনের স্ট্র্যাটেজি করা হয়, সেটা তো বিহারে আমরা দেখেছি। বিহারে যে আসনে বিজেপি একটা প্রার্থীও দেয়নি, সেখানেও তো জোট সঙ্গীদের জেতানোর কাজটা বিজেপিই করেছে, যাতে ইন্ডিয়া ঐক্যের বিরোধী শক্তি হওয়ার ক্ষমতাটুকু না থাকে। এবার মুসলিম ভোট যাতে একচেটিয়াভাবে তৃণমূলের খাতায় জমা না হয়, সেটাও নিশ্চিত করতে যা করার সেটা বিজেপি করবে, বোঝা যাচ্ছে। আর অমিত শাহ সেই রণকৌশলের খুঁটিনাটি স্থির করতেই 3 দিন যে বাংলায় থাকবেন, এটা নিয়ে আলাদা করে আর বলে লাভ নেই, এটাই হতে চলেছে। অর্থাৎ বিজেপি কার্যকর্তাদের আগামী নির্বাচনে লড়ার একদম যত রকম চার্জ করার তিনি চার্জ করে যাবেন, আর সেই চার্জ নিয়েই আগামী লড়াই আমরা জোরদারভাবে ঝাঁপিয়ে পড়ি। দেখুন, রাহুল সিনহা এই অমিত শাহের আশা এবং তিনি কি করতে আসছেন সেসব নিয়ে চার্জ অনেক কিছু বললেন। এমনিতে চার্জ ঝটকা এগুলো একটা অন্যরকম ব্যাপার, কিন্তু বিশ্বাস করুন, এই যা বললেন কি করবেন
তার থেকে গরুর রচনা অনেক বেশি মাল মশলা থাকে। মানে সোজা কথায় রাহুল সিনহা ঝেড়ে কাশলেন না। এখন ইলেকট্রিক গাড়ি 3 ঘন্টায় চার্জ হয়ে যায়, আর বাংলায় বিজেপি কর্মীদের চার্জ দিতে 3 দিন লাগবে অমিত শাহের, এটা মেনে নেওয়া যায়? হ্যাঁ, এবং তার মানে তো উল্টো দাঁড়ায়, মানে বাংলার বিজেপি কর্মীরা কি এতটাই নেতিয়ে রয়েছেন যে এত চার্জ দিতে লাগবে? আসলে বিজেপির কর্মসূচিতে আরএসএসের সঙ্গে একটা সমন্বয়ের ব্যাপার থাকলে এটা অদ্ভুত গোপনীয়তা অবলম্বন করা হয়, কারণ আরএসএস বাংলায় রাজনৈতিক পরিস্থিতির যে গ্রাউন্ড রিপোর্ট বিজেপিকে দেবে সেটাই চূড়ান্ত। এবং সাম্প্রতিককালে যে যে নির্বাচনগুলোয় বিজেপি সাফল্য পেয়েছে, সে মহারাষ্ট্র হোক বা দিল্লি, সেখানেও কিন্তু তলায় তলায় আরএসএসের ফ্রেমওয়ার্ক কাজ করেছে। এবার নিশ্চিতভাবেই আরএসএস কী রিপোর্ট দেবে সেই রিপোর্ট প্রকাশ্যে আসবে না, এটা নিয়ে আশা করে খুব একটা লাভ নেই। এটা একদমই উচ্চ পর্যায়ে গোটা ব্যাপারটা থাকবে, কিন্তু ওই রিপোর্টের ভিত্তিতে স্ট্র্যাটেজি ঠিক হয়ে সামনে এসে দাঁড়াবে, একদম নিচুতলের কর্মীরা শুধু সেই নির্দেশটাই পাবেন ওই স্ট্র্যাটেজি অনুযায়ী ঠিক কী করতে হবে সেটা নিশ্চিত। কেন করতে হবে সেটা কোনোদিন বলা হবে না। দেখুন, বাংলায় নির্বাচনী হিসেব নিকেশ এবার কিন্তু একদম গুলিয়ে গেছে, এটা মাথায় রাখবেন। মানে সাধারণ মানুষ মুখে এমন কুলু পেটেছেন যে রাজনৈতিক নেতারাও কুল কিনারা করতে পারছেন না। এবার এটা কেন হলো? এমনিতে তো এটা হতেই পারতো যে কোনো নির্বাচনের আগে একটা কিছু না কিছু ইঙ্গিত পাওয়া যায়, কিন্তু নির্বাচনটা যত এগোচ্ছে তত তো বিভিন্ন পট পরিবর্তন হচ্ছে। মানে ধরুন, এসআইআর-এর আগে মানুষজনের মানসিকতা একরকম ছিল, এসআইআর-এর পরে মানসিকতা আরেক রকম হয়ে যেতে পারে। এসআইআর-এর আগে ভোটার তালিকা একরকম ছিল, এসআইআর-এর পরে ভোটার তালিকাটা বদলে যেতে পারে। মানে এত যদি কিন্তু থাকলে কোনো নির্দিষ্ট করে কেউ কিছু বলার মতো বোকামো করে নাকি? আসলে বিশেষ বিশেষ নির্বাচনের সময় না এটা হয়, মানুষের তলকুল খুঁজে পাওয়া যায় না। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন শহরে থাকবেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন জেলায় যাবে। বাঁকুড়ার বড়জোড়ায় কলেজ মাঠে জনসভা করবেন মুখ্যমন্ত্রী। এবার বাঁকুড়া জঙ্গলমহলের একেবারে কেন্দ্রবিন্দুতে, ওখানে দাঁড়িয়ে কি জঙ্গলমহলের আবহাওয়াটা বুঝে নেওয়ার চেষ্টা করবেন মুখ্যমন্ত্রী? এটা হতে পারে, এবং এটা খুব স্বাভাবিক একটা চিন্তা ভাবনা, কারণ ভুললে চলবে না যে বাঁকুড়া দক্ষিণবঙ্গে বিজেপির একটা শক্তিশালী ঘাঁটি। সুতরাং সেখানে যদি ঘাঁটি গেড়ে মুখ্যমন্ত্রী বসেন, এক ঢিলে 2 পাখি। এক, বিজেপি নেতাদের মধ্যে একটা দুরু ব্যাপার হবে, উনি যাচ্ছেন, ওনার মধ্যে তো একটা ম্যাগনেটিক পাওয়ার আছে, উনিই তো তৃণমূলের আসল শক্তি, ওটা ধরেই তো বারবার ভোট বৈতরণী পার হয়ে যায় তৃণমূল। তিনি আমাদের ঘাঁটিতে ঢুকলেন, আবার ওখানটায় আমাদের ঘাঁটিটা ঘেঁটে যাবে না তো? ফলে এই চাপটা বিজেপির ওপর এসে পড়বে, আর তার দিক থেকে তিনি নিশ্চিত হয়ে বুঝতে পারবেন যে ওখানটায় সম্ভাবনা আছে কিনা, বা যেখানে কোনো সম্ভাবনা নেই ওটা ওদের শক্তিশালী ঘাঁটি, ওখান থেকে খানিকটা যদি ভেঙে নিয়ে আসতে পারে তাতেই তো লাভ। বিজেপির আরেকটা ঘাঁটি কোথায়? উত্তরবঙ্গে, শক্ত ঘাঁটি। সেখানে আবার কর্মসূচি সাজিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনিতে মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিককালে বারবার গেছেন, হয়তো মাটিটা তৈরি করছিলেন। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন ওই দানা ছড়াতে, বীজ ছড়াতে। তার হয়তো মনে হয়েছে যে এটাই উপযুক্ত পরিবেশ হবে। 2023-এ পঞ্চায়েত ভোটের আগে রাজ্য জুড়ে নবজোয়ার কর্মসূচি চালিয়েছিলেন অভিষেক, আর এবার রাজ্য জুড়ে উন্নয়নের পাঁচালী প্রচার হবে। অভিষেক নিজে জেলায় জেলায় ঘুরবেন বলে ঠিক করেছেন, কিন্তু ধরনটা ওই নবজোয়ারের মতো না। ওই নবজোয়ারের মতো উত্তর থেকে দক্ষিণ একটা ধারাবাহিক জেলা সফর নয়, ধাপে ধাপে, খেপে খেপে, জায়গা বুঝে বুঝে আগে পিছিয়ে করা হয়েছে পুরো ব্যাপারটা। তিনি উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ মিলিয়ে মিশিয়ে রাজনৈতিক কর্মসূচি রেখেছেন। কখনো এখানে যাবেন, কখনো ওখানে যাবেন। 2রা জানুয়ারি বারুইপুর, তো 15ই জানুয়ারি তমলুক, মাঝে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, বীরভূম, উত্তর দিনাজপুর, রানাঘাট, কৃষ্ণনগর, বনগাঁ, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, কোচবিহার। মানে দেখুন, একই জায়গার মধ্যে থেকে বেরিয়ে গিয়ে রাজ্যটা মোটামুটি ঘুরে আবার সেখানে ফেরা। লক্ষ্যটা কি? লক্ষ্যটা একদম রাজমিস্ত্রির লক্ষ্য। আপনারা ভাবছেন তো এই রাজনীতির মধ্যে রাজমিস্ত্রির কি কাজ আছে?
সবাই সব কাজ করে। এই রাজমিস্ত্রিরা দেখুন দু ধরনের কাজ করে, এক ভিত থেকে ছাদ পুরো বাড়িটাই তারা তৈরি করে দেয়, আবার কখনো কখনো তৈরি বাড়ি মেরামতো করে। তৃণমূলের বাড়িটা তো রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় ভিত তৈরি করেছেন, সবাই জানেন, মোটামুটি একটা প্রাসাদ খাড়া করে দিয়েছেন। তৃণমূলের অধিকাংশ বিভিন্ন জায়গার নেতাকর্মীদেরও মতোই আর কি, বেশ বড় প্রাসাদ, শক্তপোক্ত। কিন্তু প্রাসাদটা 14-15 বছর হয়ে গেছে, এখন রাজমিস্ত্রির কর্ণিকটা ওই জন্য অভিষেক হাতে তুলে নিয়েছেন। দেখছেন দাগরাজি বলে একটা কাজ হয় না, যেখানে যেখানে ফাটল ধরছে বা কোথাও প্লাস্টার ফুলে উঠেছে সেগুলোকে ভেঙে টেঙে ফেলে দিয়ে ঘষে ঠসে লোহার রডগুলোকে চকচকে করে নিয়ে তারপর আবার নতুন করে সেখানে প্লাস্টার করে দেওয়া। দেখুন নবজোয়ার যখন হয়েছিল না, তখন বাড়িটাকে তখনকার মতো যা অবস্থায় আছে তার ওপর দিয়ে ওপর রং করে চলে গেছিলেন। কিন্তু এবার মেরামতিতে হাত লাগাবেন, পুরো বাড়িটার প্লাস্টার হয়তো ছাড়াবেন না, কিন্তু ওই বললাম জায়গায় জায়গায় যেখানে দাগরাজি কাজের দরকার পড়বে সেখানে সেটা করবেন। তার একটা প্রাথমিক কাজ আমরা তো দেখেছি, ওই পুরসভাগুলোতে রদবদল, মানে এক প্রস্থ প্লাস্টার। এরপরেও যেতে যেতে কোথাও যদি দেখেন ফাটল রয়েছে, তাহলে আবার অভিষেক কর্ণিক চালাবেন। এবার যেখানে যেখানে অভিষেক যাবেন সেই জায়গাগুলোর 3টে পরিচয় রয়েছে। হয় সেখানে কোনো জাতিভিত্তিক ভোট ব্যাংক রয়েছে, যেমন ধরুন আদিবাসী অথবা মতুয়া অথবা কুর্মী অথবা রাজবংশী এরকম, অথবা যেখানে বিজেপির শক্ত ঘাঁটি রয়েছে, কিংবা তৃণমূলের তীব্র গোষ্ঠী কোন্দল হয়েছে, মানে তাদের নিজেদের জায়গা দুর্বলতা তৈরি হয়েছে, মানে কোনো না কোনো মাথা ব্যথা রয়েছে, এরকম কোনো জায়গা। সোজা কথা, যেখানেই এরকম বিষয়টা রয়েছে সেখানেই উন্নয়নের পাঁচালি পরে ফাটলে প্লাস্টার করবেন অভিষেক, এটাই এবার তার টার্গেট। 2 জানুয়ারি থেকে বিভিন্ন জেলায় আমি নিজে যাব, সেখানে আমার কিছু কর্মসূচি থাকবে, জনসভা থাকবে, রোড শো থাকবে, কিছু কমিউনিটি ইন্টারাকশন থাকবে। 100 বার পথে নামুন, কমসে কম একটু ধুলো কেমন হয় দেখবে, ঘাস কেমন হয় দেখবে। তো তৃণমূলের নেতাদের, অভিষেক ব্যানার্জির মতো নেতাদের তো ঘাস গাছের কাঠ হয় না, তক্তা হয় না, ধান হয়, এটাই জানে না। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। দেখুন গতকাল জনপ্রতিনিধিদের সঙ্গে একটা বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর বৈঠকের পর কুণাল ঘোষ একটা পোস্ট করেছিলেন যেখানে অভিষেকের নাম আর ছবি দেওয়া একটা স্লোগান চোখে পড়েছে, বাঁচতে চাই তাই বিজেপি বাই। এক্ষুনি একটা স্লোগান অভিষেকের মুখে শুনলেন, ওই যতই করো হামলা আবার জিতবে বাংলা, এটার একটা মাহাত্ম্য আছে, আসছি সেটাই। কিন্তু আগে এই প্রসঙ্গটা, কুণাল ঘোষের স্লোগানটার কথা বলি, এটা খুব ইন্টারেস্টিং। বাঁচতে চাই তাই বিজেপি বাই, এটা কিন্তু বিজেপির একটা স্লোগানের পাল্টা। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন বাঁচতে চাই বিজেপি তাই, এটারই পাল্টা করে তৃণমূল বলল বাঁচতে চাই তাই বিজেপি বাই। এই চাই বাই একটা সুন্দর ছন্দ আছে কিন্তু ব্যাপারটার মধ্যে, রাজনীতিতে ছন্দ থাকলে এটা বেশ ভালো লাগে, বেশ ছন্দবিলন্তি ক্লাব মনে হয় আর কি। যা বুঝলাম তৃণমূল বলতে চাইছে যে মানুষকে বেঁচে থাকতে হলে বিজেপিকে বাই বাই বলতে হবে। এবার বাই বাইটা সেই বাইটা আর কি, সেই অর্থে কিন্তু অন্য একটা কথা মনে পড়ছে জানেন তো, বাঙালির রাজনৈতিক সংস্কৃতিতে বোমাগুলির লড়াই ছাড়াও স্লোগানের লড়াইটা কিন্তু ইন্টারেস্টিং যে হতে পারে সেটা এমনিতে আমরা ভুলতে বসেছিলাম ইদানিং। এখন তো লোকে স্লোগান বলতে যা যা বলে, স্লোগান তো একটাই খেলা হবে, আর তারপর বাকি যেগুলো সেগুলো ব্যক্তিগত আক্রমণ, তার মধ্যে যা যা থাকে যে ভাষায় থাকে সেগুলো ছেড়ে দিন। স্লোগান ঠোগানের মতো একটা বেশ সুন্দর ব্যাপার, সেটার জায়গা নেই, তৃণমূল মনে করিয়ে দিল। কিন্তু তাতেই আরও একটা কথা মনে পড়ে গেল, এই বাই শব্দটার তো আরও একটা মানে আছে, জানেন আপনারা? এই শুনুন, সেই বলেন না, উঠলো বাই তো কটক যাই, প্রচলিত একটা কথা, এটাও বাই, কিন্তু এই বাই মানে কি? হুজুগ। এবার তৃণমূল তাদের নতুন স্লোগানে এটা মানুষের বিজেপির প্রতি একটা হুজুগ এটা বলতে চাইল নাকি আগ্রহ এটা ধরে নিল? দেখুন আগ্রহ নিশ্চয়ই ভাববে না তৃণমূল, কিন্তু
হুজুগটাকে তারা হুজুগটা হালকা স্তরে দেখতে চাইবে। হুজুগকে আবার অনেকে আবেগ বলেন, আবেগের বশ সেটা তো মারাত্মক। আবেগের বশে অনেকে অনেক কিছু করে ফেলতে পারে, কেউ কেউ যেরকম মেজাজ হারান। এবার মেজাজটা যখন রাজনীতিকরা হারান তখন আবার সেটার দুটো দিক আছে। এক, সত্যি হারান, নিয়ন্ত্রণ থাকে না নিজেদের ওপর, এটা বহু ক্ষেত্রেই হয়। আর আরেকটা হচ্ছে ইচ্ছে করে হারান, লোক দেখাতে হারান। ওই হাতির খাওয়ার দাঁত দেখানোর দাঁত জানেন আপনারা, আর আলাদা করে বলছি না, এই ব্যাপারটা সেরকম আর কি। কখনো কখনো দেখনদারি মেজাজ হারানো হয়। এবার শুভেন্দু অধিকারী এর মধ্যে কোনটা করলেন, মানে মেজাজটা সত্যি সত্যি হারালেন না মেজাজটা ছড়ালেন, সেটা কিন্তু ভেবে দেখার বিষয়। কোথায় হলো জানেন গোটা গল্পটা? যেটাকে তিনি এই আগের বার থেকেই ভোটের হটস্পট বানিয়ে দিয়ে বসে আছেন, তার নন্দীগ্রাম। শুভেন্দু আজ নন্দীগ্রাম থানায় গেছিলেন। এবার সেখানে পুলিশ অফিসারদের একদম আঙুল উঁচিয়ে হুঁশিয়ারি দিয়েছেন। ভাবছেন তো কেন নিজের বিধানসভা কেন্দ্রে তাকে আবার এরকম হুঁশিয়ারি কেন দিতে হলো? শোনা যাচ্ছে যে উন্নয়নের পাঁচালি লেখা একটা টোটো নিয়ে যাবতীয় গণ্ডগোলের সূত্রপাত। বিজেপির দাবি ওটা পুকুরে কোনোভাবে পড়ে গেছিল, আর তৃণমূলের অভিযোগ ওটাকে বিজেপি ইচ্ছে করে পুকুরে ফেলে দিয়েছে। এখন উন্নয়ন যে পুকুরেই থাকবে সেটা নিয়ে এমনিতে আপনার আমার খুব যে সংশয় আছে তা না। তাও ঘটনাচক্রে এটা নিয়ে এখন উন্নয়নটা নিয়ে কারোর কোনো বক্তব্য নেই, এটা জলে পড়ে যাওয়া নিয়েই সবার বক্তব্য। এটা নিয়ে পুলিশে অভিযোগ করেছে তৃণমূল, আর তারপর এক বিজেপি কর্মীকে পুলিশ পাকড়াও করেছে। এবার পুলিশ তৎপরতা দেখিয়েছে, খুবই ভালো কথা, তৎপরতা দেখতে পেলেও ভাল লাগে। কিন্তু তাতেই থানায় ছুটে গেছিলেন বিরোধী দল নেতা। এবার এটা ভাবতে পারেন যে এই মুহূর্তে তার এত কাজকর্ম, গোটা বাংলা চষে ফেলছেন, বড় বড় ব্যাপার নিয়ে কথা বলছেন, কখনো বাংলাদেশ, ধর্মীয় ইস্যু, কখনো এই SIR, এই সমস্ত নিয়ে বিভিন্ন কিছু বলছেন টলছেন। সেখানে হঠাৎ একটা স্থানীয় ইস্যুকে নিয়ে শুভেন্দু অধিকারী পড়লেন কেন এভাবে সেটাকে নিয়ে প্রচারের আলোয় চলে এলেন একদম? এখানেই মেজাজ হারানোর চেয়ে মেজাজ ছড়ানোর কৌশলটা লুকিয়ে রয়েছে। একজন বিজেপি কর্মীর পাশে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী কি ওই হাজার হাজার নিচুতলার বিজেপি কর্মী সমর্থকদের কোনো বার্তা দিলেন যাতে এই মেজাজটা নিচুতলাতেও ছড়িয়ে পড়ে? কারণ কেউ একজন তো অনেক দিন আগেই বলে দিয়ে গেছেন না, মেজাজটাই তো আসল রাজা। পুলিশ, হ্যাঁ, ছোটি বড়া পুলিশ, পুলিশ যদি যেত তাও ভাবতে ছোটি বড়া পুলিশ, আমরা শুধু বলছি যে বাচ্চা বলছে আমাদের একটু বলুন, আমার ভাইকে যে তুলে নিয়ে যাচ্ছেন ছোটি বড়া পুলিশ, কিছু বলেনি। বলে আপনাদের মহিলা পুলিশ বলে আমরা খাবো, আমি মার কথা দিয়ে আমার পিঠে করে চড় মারবে। কি পুলিশ করেছে ওই শিখানে আপনি আর কেউ হাতই দেয়নি তাদের টোটোতে কালকে পুকুরে পড়ে একটা ফ্লেক্স ছিঁড়েছে, সেটা পুরো চাপিয়ে দিয়েছে সাজসিক করে। এপ্রিল মাসের পরে মমতা থাকবে না, আইপ্যাক থাকবে না, আমি আপনাকে বলে গেলাম। যা করছেন ফল ভুগ। এখানে বেরোনোর সময় CCTV ফুটেজও পেয়ে গেছি, আর আমার ঘোড়াকে গৌরাঙ্গকে নিয়ে ঢুকার সময় CCTV রন্ধ্রে রন্ধ্রে সব লোক ঢুকে আছে। আপনার পুলিশ মন্ত্রী টেংরি কাপে আমাকে দেখলে বলে গেলাম, খুব খারাপ জায়গায় হাত দিয়েছেন, মহিলার গায়ে হাত দিয়েছেন। দেখুন, শুভেন্দু অধিকারীর বক্তব্যটা শুনে আপনাদের মনে হতে পারে যে এক ঢিলে কতগুলো পাখি মারার চেষ্টা করলেন বলুন তো। মানে তার কর্মীর প্রতি অবিচার হয়েছে, তার পাশে দাঁড়ালেন, দলের অন্যান্য বিভিন্ন জায়গায় তাদের বিভিন্ন কর্মীরা যারা চাপের মধ্যে পড়েন তাদের পাশে দাঁড়ালেন, আবার একই সঙ্গে নির্বাচনী প্রচারটাও তো মোটামুটি ছেড়ে ফেললেন, সবই করে ফেললেন। এটাই হচ্ছে রাজনীতিকদের মজা। রাজনীতির মজা অপার, জানেন তো। এই যে 2011-র পর থেকে প্রত্যেকটা নির্বাচনে বামেদের ভোট কমেছে কেন? এই যে বারবার শোনা গেছে বাম ভোট রামে চলে গেছে কেন? অনেকেই বলেন এবং বাম নেতারাও সেটা স্বীকার করেন যে গ্রামাঞ্চলে যখন হামলার মুখে পড়েছে তাদের কর্মীরা, তখন তারা তাদের সামলাতে পারেননি,
সোজা কথা হচ্ছে পাশে দাঁড়ানোর লোক পাওয়া যায়নি, বুক দিয়ে আগলানোর লোক পাওয়া যায়নি, বা পাল্টা প্রতিরোধ তৈরি করার ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার কাউকে পাওয়া যায়নি। তাই নিজেদের প্রাণ বাঁচানোর তাগিদেই তারা হয় কেউ কেউ তৃণমূল হয়ে গেছেন, কিন্তু যারা কোনোভাবেই তৃণমূলে মিশতে পারেননি কিন্তু প্রতিবাদ করতে চেয়েছেন, পরবর্তীতে তাদেরই একটা বড় অংশ বাম ছেড়ে রামের শরণাপন্ন হয়েছেন। এর মধ্যে কোনো রকেট সায়েন্স নেই, সব প্রাণ বাঁচানোর তাগিদ। এবং এটাই তো জীবনের আসল লক্ষ্য, বেঁচে থাকা। না বাঁচলে তাহলে তার কোনো কিছুই রইল না। দেখুন, রাজনৈতিক দলগুলো তাদের কর্মীদের আগলে রাখবেন, এটা যেরকম স্বাভাবিক, তেমনি আগলে রাখতে না পারলে কর্মীরা যে ছিটকে যাবে এটাও কিন্তু স্বাভাবিক। আর বিশেষ করে আজকের দিনে যখন যাতায়াতটা খুব সহজ, রাস্তাঘাট এত ভালো হয়ে গেছে না, কখন যে এ দল ছেড়ে ও দলে চলে যাবেন, ও দল ছেড়ে এই দলে চলে আসবেন, কেউ কিছু বুঝতেই পারবেন না। আজ শুভেন্দু অধিকারও সেই জন্য স্বাভাবিক প্রক্রিয়াতেই এক ঢিলে অনেকগুলো পাখি মারার চেষ্টা করেছেন। এই কয়েকটা ঢিলের কথা বললাম, এবার তার সঙ্গে সঙ্গে ওই আরেকটা ঢিলের কথা বলি। ওই পুলিশের নিচু তলায় একটা মনস্তাত্ত্বিক চাপ ছড়িয়ে দেওয়ারও কিন্তু চেষ্টা করলেন। এটাও রাজনীতিতে একটা স্বাভাবিক কৌশল। থানায় দাঁড়িয়ে ওসি আইসিদের যদি এরকমভাবে হুঁশিয়ারি দেওয়া যায়, তাহলে বাকি থানার ওসি আইসিরা যারা দেখলেন তাদের মধ্যেও একটা বার্তা চলে যাবে। এদের একাংশও যদি শুভেন্দু অধিকারীর কথাগুলো বিশ্বাস করা শুরু করেন, হয়তো ভোটের ক্ষেত্রে অ্যাডভান্টেজ পেয়ে গেলেও যেতে পারে। কারণ যতই কেন্দ্রীয় বাহিনী আসুক আর কমিশন কোমর বাঁধুক, বিজেপি তো জানে যে এই বাংলার ভোটে স্থানীয় পুলিশই বড় ফ্যাক্টর। সেই কারণেই এই চাপ দেওয়াটা। এই একই চাপ 21-এর বিধানসভায় এই নন্দীগ্রামেই দেখেছিলাম, কিন্তু ঘটনাচক্রে সেবারের চাপটা ছিল উল্টো চাপ। চাপটা এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে। সেবার শেষ দফার প্রচারে নন্দীগ্রামে চোট পেয়ে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর তখন তিনিও পুলিশের দিকে আঙুল তুলেছিলেন। এই চাপের সঙ্গে এবার জুড়ছে উন্নয়নের পাঁচালী আর সেবাশ্রয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু গতবার দুই হেভিওয়েট দাঁড়িয়ে নন্দীগ্রামকে হটস্পট করে দিয়েছিলেন। এবার অভিষেকের মনে হচ্ছে নন্দীগ্রামটা হট ফেভারিট হয়ে গেছে, হট টার্গেটও বলতে পারে, কারণ তিনি এবার সেবাশ্রয় নিয়ে নন্দীগ্রামে পৌঁছে যাচ্ছেন। সোজা কথায় পাল্টা চাপ তৈরি করতে চাইছেন। তাই 21-এর ভোটে যেটা যেখান থেকে শেষ হয়েছিল, বলতে পারে এই নন্দীগ্রামের থানা দিয়ে সেখান থেকেই রাজনীতি শুরু হলো। कहाँ आपको चोट लगी है दीदी? पूरा फूल गया, अभी जा रहे हैं, अभी बहुत दर्द हो रहा है, अभी जोर हो। और ये कहाँ? पब्लिक बहुत है, पब्लिक का बात नहीं है, 4-5 साजिश है किसी की? लोकल पुलिस कोई नहीं था, एसपी भी नहीं था, लोकल पुलिस कोई नहीं था। কাঠগড়ায় পুলিশ। নন্দীগ্রামের সেদিন 21-এর লড়াই শেষ হয়েছিল পুলিশকে কাঠগড়ায় তুলে। শনিবার নন্দীগ্রামের 26-এর লড়াইটাও শুরু হলো পুলিশকে কাঠগড়ায় তুলেই। এপ্রিল মাসের পরে মমতা থাকবে না, আইপ্যাক থাকবে না। একদিকে বিজেপি আর একদিকে তৃণমূল, আর মাঝে নন্দীগ্রাম পুলিশ। 26-এর খেলায় পুলিশকেই কি অসমান পিচ ভাবছে বিজেপি, যেমনটা সেদিন ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? তৃণমূলের উন্নয়নের পাঁচালীর প্রচার, সেই প্রচার পৌঁছে গিয়েছে প্রেস্টিজ ভূমি নন্দীগ্রামেও। প্রচারের গাড়িতে ভাঙচুরের অভিযোগ ধুন্ধুমার। স্থানীয় তৃণমূলের অভিযোগের ভিত্তিতে এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাতেই লঙ্কাকাণ্ড বাঁধিয়ে দিলেন বিরোধী দলনেতা। গ্রেপ্তার করেছে ফলস কেসে, ওদের ওই চুরির পাঁচালী, সেই টোটোটা নেমে গেছিল পুকুরে, সেটাকে চালিয়ে দিয়েছে। হিন্দুদের উপরে এইভাবে অত্যাচার করে মাস দেড়ে গেছে, তারপরে সব হয়ে যায়। 21-এর ভোটে ফটো ফিনিশে বেরিয়ে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই ফটো এখনো বুকে নিয়ে ঘোরেন শুভেন্দু। ছবি বদলানোর মরিয়া চেষ্টায় ঘাসফুল শিবির। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয়ে পৌঁছে যাচ্ছে নন্দীগ্রামে। নন্দীগ্রামের অনেকে কিছু রিকোয়েস্ট এসেছিল, কিছু ফোন এসেছিল এক ডাকে অভিষেকের। নাম্বারটা সবার কাছে আছে, যে কেউ ফোন করতে পারে, যে এখানেও এরকম একটা ক্যাম্প করা হোক, আমরা যাতে এই সুযোগ সুবিধা পাই। আমরা যেটা ঠিক করেছি যে দুটো মডেল ক্যাম্প নন্দীগ্রামে করা হবে। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের জন্য একটা মডেল ক্যাম্প হবে, এবং নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের জন্য আরেকটা মডেল ক্যাম্প হবে। আমি সেই ক্যাম্প উদ্বোধন করতে নন্দীগ্রামে যাব।
ছুটছে উন্নয়নের পাঁচালী। বুথ ধরে ধরে সংগঠন গোছানোর কাজ চালাচ্ছে তৃণমূল নেতৃত্ব। অনেকের মতে সংখ্যালঘু ভোট এককাট্টা করার মরিয়া চেষ্টা চালাচ্ছে তৃণমূল। তাই কি শুভেন্দু অধিকারীও চেনা অস্ত্র হিন্দুত্বের শান দিলেন? নন্দীগ্রামে প্রায় 25% সংখ্যালঘু ভোট। নন্দীগ্রামে অন্তত 75% হিন্দু ভোটার। শুভেন্দু অধিকারী সারা জীবন হচ্ছে ধুমকি চুমকি হুমকি। যে ঘটনা আজকে নন্দীগ্রাম থানায় করেছেন, ভারতীয় বিএনপিসি অ্যাক্ট অনুযায়ী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত। Nobody broke into or stormed into anyone's room. Written explanation justifying the grounds of arrest. দেখুন, একটা জিনিস বুঝতে পারলেন তো, কেউ কিন্তু নিজের মূল ইস্যুটাকে কোনো অবস্থাতে ছাড়ে না। এই মহাভারতে কবচ কুণ্ডল আমরা দেখেছিলাম, যে কবচ কুণ্ডলটা কোনো যে মুহূর্তে শরীর থেকে সরতো সেই মুহূর্তেই শেষ। এও সেরকম ব্যাপার। কিন্তু এই ধর্মটাকে আপাতত এমনভাবে কবচ কুণ্ডল করে নিয়েছেন যে শুভেন্দু অধিকারী নিজের দলের কর্মীদের কর্মী হিসেবে দেখছেন না, হিন্দু হিসেবে দেখছেন। এটাই রাজনীতির মজা, বিউটি বলতে পারেন। এবার মহারথীদের লড়াই, সেই জন্যই আপাতত বুঝতেই পারছেন একটা মহাযুদ্ধের জন্য কোমর বাঁধছে নন্দীগ্রাম। এবার ভোটের ময়দান তো মানে যুদ্ধক্ষেত্র, কুরুক্ষেত্র, সেটা তো তৈরি। ময়দানটা তো তৈরি করে দিয়েছে এসআইআর, ঝাড়াই বাছাইয়ের কাজ চলছে এখন। ভোটারদের বৈধতা যাচাই করতে প্রয়োজনে সবটাই দেখা যাচ্ছে একদম উল্টে পাল্টে মিলিয়ে নেওয়ার মতো। এবার উল্টে পাল্টে মিলিয়ে নেওয়ার দুরকম মানে করছেন সবাই। কেউ বলছেন বৈধ ভোটার খোঁজার কাজ চলছে, অবৈধদের বাদ দেওয়ার কাজ চলছে। আর কেউ মনে করছেন এটা আসলে ভোটারদের বাদ দেওয়ার চক্রান্ত, যাতে বেছে বেছে ভোটারকে বাদ দেওয়া যায়। এবার কোনটা ঠিক কোনটা ভুল, এসআইআরটা ভোটার ধরে রাখার জন্য নাকি ভোটার বাদ দেওয়ার জন্য, যে যেভাবে দেখবেন, এক গ্লাস জল খালি না ভর্তি সেভাবে বলতে পারবেন, অর্ধেক ভর্তি বলতে পারেন, অর্ধেক খালিও বলতে পারেন, আধ গ্লাস জলকে। এটাই হচ্ছে মজা। মানে একেবারে মাটি খুঁড়ে গোটা বিষয়টা একটা সমুদ্র মন্থনের মতো করছে নির্বাচন কমিশন এই এসআইআরকে কেন্দ্র করে, এটা বুঝতে পারছেন। এবার মন্থন যখন সমুদ্র মন্থনে যেরকম সমুদ্রগর্ভ থেকে একের পর এক নানান জিনিস উঠে এসেছিল, এখানেও তো বহু জিনিস বেরোচ্ছে। কেউ নকল বাবা বানিয়ে নিঃশব্দে ভোটার তালিকায় জায়গা করে নিয়েছিল, হাটে হাড়ি ভেঙে দিয়েছে এসআইআর। আবার কেউ রাজনৈতিক দলের বড় নেতা, অথচ একাধিক জায়গায় নাম তুলে রেখেছেন, সেগুলো এসআইআরের হাত ধরে বেরিয়ে এসছে। এবার তার মধ্যে একটা ইন্টারেস্টিং মজার ঘটনা, একটু অন্যরকম আর কি, আপনাদের সাথে শেয়ার করছি। এসআইআর এক বিএলওকে নিয়ে এমন তথ্য সামনে নিয়ে এসছে যেটা তার পরিবারও জানতো না। শুনানি পর্ব শুরু হওয়ার আগেই কাটোয়ায় ওই বিএলও নিখোঁজ হন, পরিবার মিসিং ডায়েরি করে। এবার দেখুন, এই পর্যায় পর্যন্ত যেটা হলো প্রাথমিকভাবে, সেটা এই এখন আমাদের এখানে রাজনীতিতে যা হচ্ছে তার সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। প্রথমেই মনে করে নেওয়া হলো যে, মানে রাজনীতি মনে করলো যে এমন চাপ দেওয়া হয়েছে যে জন্য বিএলওরা এর আগে হয়তো আত্মহত্যা করছিলেন, এখন তারা বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন। সুতরাং এটা তো নির্বাচন কমিশনের ওপরেও চাপ। তড়িঘড়ি তাই উধাও বিএলওকে খুঁজে দিতে বলেছিল কমিশন। তদন্তে কি উঠে এসছে জানেন? কাজের চাপ বা অন্য কোনো সমস্যা নয়, বিপুল ঋণের বোঝা ছিল ওর মাথায়। আর বারবার ওই যে ঋণ, যারা ঋণের টাকাগুলো আদায় করেন, সেই এজেন্টরা বাড়িতে হামলা করছিল, এইটা ভেবেই তিনি বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। মানে ভোটার তালিকা ঝাড়াই বাছাই করতে গিয়ে এসআইআর কিন্তু এখানে একেবারে সত্যিকারের রিকভারি এজেন্টের মতো কাজ করছে। ঋণ খেলাপি বিএলওকেও খুঁজে বার করছে, আর অন্যদিকে যারা আমাদের ধারটার বাড়াচ্ছেন ভোটার তালিকায় ঢুকে বসে, তাদেরও খুঁজে বার করার কাজ করছে। কাজের চাপে অনেক বিএলও অসুস্থ হওয়ার কথা শোনা গিয়েছে। এমনকি এসআইআরের চাপে কয়েকজন বিএলওর মৃত্যুর অভিযোগ এড়ানো যায়নি। এবার এসআইআর শুনানির আগেই এক বিএলওর অন্তর্ধান রহস্য। কাটোয়ার 23 নম্বর বুথের বিএলও অমিত কুমার মণ্ডল। মঙ্গলবার থেকেই তার খোঁজ নেই। পুলিশের দ্বারস্থ হয়েছিল পরিবার। বিএলওর অন্তর্ধান নিয়ে পুলিশের কাছে রিপোর্ট চেয়েছিল কমিশনও। প্রাথমিক তদন্তের পর পুলিশ কমিশনকে একটা রিপোর্ট দিয়েছে,
যেখানে দাবি করা হয়েছে ব্যাংক থেকে 50 লক্ষ টাকার ঋণ নিয়েছিলেন অমিত মণ্ডল। শেয়ার বাজারে সেই টাকা খাটিয়ে সর্বশান্ত হয়ে তিনি বাড়ি ছেড়েছেন বলে পুলিশের দাবি। তবে এই বিপুল ঋণ সম্পর্কে তারা কিছুই জানেন না বলে দাবি অমিত মণ্ডলের পরিবারের। ব্যাংকে লোন ছিল, এটা পুলিশ থেকে বলেছে, জানিয়েছে যে হ্যাঁ ব্যাংকে লোন ছিল, এবং ও নিজেও স্বীকার করেছিল, যে একটা লিখে গেছিল সেখানে স্বীকার করেছিল যে হ্যাঁ ব্যাংকে লোন ছিল, কিন্তু আগেও কোনোদিনও ফেস করেনি। বাড়িতে কোনোদিন বলেনি? না, বাড়িতে কোনো যদি কেউ না বলে যে আমি ব্যাংক থেকে লোন নিচ্ছি তাহলে সেখানে সম্ভব জানা আপনার। এসআইআর শুরু হওয়ার পর থেকেই তৃণমূল দাবি করছে কমিশনের অতিরিক্ত চাপে বিএলওরা দিশাহারা। এবার কাটোয়ার বিএলও উধাওয়ে পুলিশ ঋণের তত্ত্ব সামনে আনায় খানিকটা হোঁচট খেয়েছেন তৃণমূলের স্থানীয় নেতারা। এমনিতে বিএলওর দায়িত্ব যারা পালন করছেন তারা মানসিকভাবে চাপের মধ্যেই আছেন। এটা সারা বাংলা জুড়েই চলছে যে এই বিএলওর ব্যাংকে দেনা এবং কিছু পাবলিকের কাছেও দেনা রয়েছে, এরকম শুনতে পাচ্ছি। তবে আমরা চাই ঘটনাটার পূর্ণাঙ্গ তদন্ত হোক। তৃণমূল চাইছে পূর্ণাঙ্গ তদন্ত। কমিশন পুলিশকে বলেছে বিএলওকে খুঁজে দিতে, কারণ আগামী 7ই জানুয়ারি ওই বিএলওর বুথে হেয়ারিং। বিএলও ফিরে না এলে কাটোয়ার 23 নম্বর বুথে তাই প্ল্যান বি রেডি রাখতে হবে নির্বাচন কমিশনকে। দেখুন, এটা একদমই একটা ব্যক্তিগত সমস্যার জায়গা। উনি কি চাপে পড়েছিলেন সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু এটা হয়তো মানুষের কোনো স্বাভাবিক প্রবৃত্তি, যেটাকে অনেকে লোভ বলেন, তার মধ্যেই একটা। এই টাকাটা ওনার হয়তো ঋণ না নিলেও চলতো, যদি যেটা শোনা যাচ্ছে যে এগুলো এখান থেকে ব্যাংক থেকে ঋণ নিয়ে তিনি শেয়ার বাজারে খাটাতে গেছিলেন। কিন্তু যাদের বাধ্যবাধকতাটা অন্যরকম, তাদের কীভাবে দেখবেন আপনারা? এই প্রবল শীতের মধ্যেও বাড়ির থেকে বেরিয়ে শুনানির লাইনে দাঁড়াতে হয়েছে তো বহু প্রবীণ নাগরিককে। অনেকেই কিন্তু একে হয়রানি বলে অভিযোগ তুলছেন। আসলে এসআইআরে শুনানির হাত থেকে নিস্তার পাননি 80 ঊর্ধ্ব নাগরিকরাও। এখানেই অনেকে প্রশ্ন তুলেছেন কমিশনের ব্যবস্থা নিয়ে। এই ব্যবস্থা নিয়ে তো প্রশ্ন উঠবেই। দেখুন, কমিশন তারা যে কাজটা করছেন সেটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সেই কাজটা তো সাধারণ মানুষের জন্যই, মানুষজনের নাগরিক অধিকারটা যাতে যথার্থ হয় তার জন্যই। এবার সেইটা করতে গিয়ে মানুষজনকেই যদি হেনস্থার মুখে পড়তে হয়, সেটাও তো তাদের মাথায় রাখা উচিত। দেখুন, মানুষজনের যাতে হেনস্থা না হয় সেই জন্য গত লোকসভা ভোট থেকেই তো 80-র ওপরে যাদের বয়স, সেই নাগরিকদের বাড়িতে বসেই ভোট দেওয়ার সুযোগ দিয়েছে কমিশন, যাতে ভোট দিতে তাদের আর লাইনে দাঁড়াতে না হয়। যারা ভোট দিতে যেতে পারছেন না, যাদের মনে হয়েছে যাদের বাড়িতে থাকাটা সুবিধে, সেই জন্যে তাদের বাড়িতে বসে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, সেই বয়সী লোকজনই এখন নিশ্চিন্তে অনায়াসে ওই শুনানির লাইনে দাঁড়িয়ে থাকবেন। এটা ভেবে নিল কেন কমিশন? তাদের কি মনে হচ্ছিল যে এবার প্রাণের দায়, নাগরিকত্ব বাঁচাতে হবে, নয়তো ঘাড় ধাক্কা খেতে হবে? এই ভয় যখন লোকের মাথার মধ্যে ঢুকে গেছে, তখন ঠিক এসে দাঁড়াবে লাইনে। এটাই কি ভেবেছেন? ওখানে ভোটটা না দিলে তখন মনে হতো যে ভোট কম পড়ছে। ভোট দেওয়ার ব্যবস্থা করেছে কমিশন, পিঠ চাপড়ানি ছিল। আর এখানে যেহেতু তাদের কাজটা মনে হচ্ছে যে ঠিক আছে বাদ গেলে যাবে, একটা রুথলেস ব্যাপার আছে আর কি, সেই জন্যই কি এই নাগরিকদের, প্রবীণ নাগরিকদের বয়সটা এক্ষেত্রে 80টা কোনো বাড়তি সুবিধা পাওয়ার বয়স বলে তাদের মনে হচ্ছে না। এটাই কিন্তু খুব আশ্চর্য, জানেন তো। কখনো 80টাকে মনে হবে বাড়িতে বসার বয়স, কখনো মনে হবে লাইনে দাঁড়ানোর বয়স। এক যাত্রায় পৃথক ফল যে হয় না, এটা কি কমিশনকে কেউ বোঝাচ্ছে না? তবে হ্যাঁ, শুধু এইরকম প্রবীণ লোকেদের নয়, এসআইআর এমন এক নেতাকেও আন্দোলনে টেনে নামিয়েছে যাকে সচরাচর মিটিং মিছিলে দেখতে পাওয়া যায় না। মানে এটাই লোকজন বলে থাকেন আর কি। ওই এখানেই বলা যায় যে আরেক ধরনের রিকভারি এজেন্টের কাজ করেছে কমিশন। তিনি নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া বিধায়ক মানিক ভট্টাচার্য, তার বিধানসভা পলাশিপাড়ায় একটা বুথে 491 জন ভোটারকে শুনানির নোটিশ পাঠানো হয়েছে। কেলেঙ্কারি কাণ্ড, এলাকায় একদম আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে গেছে এর ফলে। এবং এর জন্য তেহট্টের ওই বিডিও অফিসে
বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল। এর নেতৃত্বে এই মানিক ভট্টাচার্য ছিলেন। এমনিতে দেখুন, আপনারা বলতেই পারেন যে তার নিজের বিধানসভা এলাকা, তিনি ওখানের বিধায়ক, তিনি ওখানকার নেতা, তা সেখানে যদি আন্দোলন হয় তাকেই তো নেতৃত্ব দিতে হবে, এটাই তো স্বাভাবিক। এর মধ্যে অস্বাভাবিক কী আছে? আসলে এলাকার মানুষজন বলেন তাকে নাকি তার বিধানসভা এলাকাতে তেমনভাবে দেখতে ঠেকতে পাওয়া যায় না। এই অভিযোগ তারা অতীতে করেছেন। ওই যখন ধরা পড়েছিলেন তখন আপনাদের দেখিয়েছিলাম, মনে আছে? এমনকি মুখ্যমন্ত্রীর সভাতেও তিনি গড় হাজির ছিলেন। এহেন মানিক ভট্টাচার্য এসআইআর হিয়ারিংয়ের মাঝে হঠাৎই যে আন্দোলনমুখী হয়ে উঠলেন, এটাকে কিন্তু এসআইআরের সাফল্য বলেই ধরতে হবে। বেছে বেছে মাঝের পাড়ায় এই বিপুল সংখ্যক মানুষের ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার যে চক্রান্ত বিজেপির সরকার এবং ইলেকশন কমিশন করেছে, তার প্রতিবাদে আজকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, আমি বিধায়ক হিসাবে, একজন তৃণমূল কর্মী হিসাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ ওই অঞ্চলের সমস্ত মানুষকে নিয়ে এখানে প্রতিবাদে এবং প্রতিরোধের মিছিল করেছি। দেখুন, একটু আগে আপনাদের বলছিলাম না যে এই এসআইআর বয়সের কথাও সব সময় ভাবছে না, মানুষের হেনস্থার কথাও ভাবছে না। হাতে গরম উদাহরণ, মানে গোটা ব্যাপারটা টের পেয়েছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তার 90 বছরের বৃদ্ধা মাও এসআইআরের শুনানির ডাক থেকে নিস্তার পাননি। এবার এটাকে কেউ দেখাতে পারেন যে এসআইআর কতটা নিরপেক্ষভাবে কাজ করছে, কমিশন কতটা নিরপেক্ষভাবে কাজ করছে, যে এরকম হাই প্রোফাইলদেরও ছাড় দেয়নি। হয়তো তাই, এটাই তো হওয়ার কথা, এতে আশ্চর্য হচ্ছি না। আমি কাকলি ঘোষ দস্তিদারের বৃদ্ধা মায়ের বয়সটার কথা ভেবে ভাবছি। দেখুন, 2 ছেলে, মা, বোন সব মিলিয়ে সাংসদের পরিবারের 4 সদস্যকে ডেকে পাঠানো হয়েছে শুনানিতে। এবার এর জন্য কমিশনের বিরুদ্ধে অকারণ হেনস্থার অভিযোগ তুলেছেন বারাসাতের সাংসদ। এটা খুব স্বাভাবিক। সন্ধ্যের পর এক্স হ্যান্ডেলে টুইট করে শুনানিতে ডাকার কারণটা কমিশনও জানিয়ে দিয়েছে, কিন্তু তাতে বিতর্ক থামেনি। কারণ শুধু কাকলি ঘোষ দস্তিদারই নয়, এসআইআরের শুনানিতে ডাকা হয়েছে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের মেয়েকেও। শুনানিতে ডাক পেয়েছেন পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীন চন্দ্র বাগের মা, ভাই এবং স্ত্রী। মানে এটা তৃণমূল বলে ফেলতেই পারে যে এই ডাক পাওয়ার তালিকায় তৃণমূলের বিধায়ক, সাংসদ বা তাদের পরিবারের লোকজন থাকছেন, কিন্তু এখন পর্যন্ত বিজেপির কোনো জনপ্রতিনিধির নাম নেই। কেন? তৃণমূল সেই জন্যেই একটা পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে। এবার দেখুন, এগুলো তো চেনা বিষয়, রাজনৈতিক যুদ্ধ চাপানোতর, যেটা এসআইআরের শুরুর থেকেই চলছে। আবার বলছি, এই চাপানোতর নিয়ে আপনার আমার মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। আমাদের মাথা ঘামানোর জায়গা ওইটা, যে চাপটা এই বয়স্ক ভোটারদের ওপর কমিশন দিচ্ছে, এটা কিন্তু প্রত্যাশিত না।